তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আছে এবং এই সাবজেক্ট নিয়ে তোমরা চিন্তিত আছো যে শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলোকে ভালো করে দেখে যাবে বা কোন প্রশ্নগুলোকে রিভিশন করবে বুঝে উঠতে পারছো না, আজকে ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা ক্লাস 11-এ এই প্রথম ডেসক্রিপটিভ প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্নে পরীক্ষা দিতে চলেছো। তোমাদের মধ্যে একটা চিন্তা কাজ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে আজকের সাজেশন দেখার পর তোমাদের মধ্যে চিন্তা থাকবে না বলেই মনে হয়, কারণ আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছি এবং সাজেশনে অত্যাধিক প্রশ্ন রাখিনি। প্রশ্নের সংখ্যা যেখানে একটু বেশি রেখেছি সেখানে 3টে বা 4টে প্রশ্ন আমি মোস্ট ইম্পর্টেন্ট বলে দিয়েছি। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশনটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টারের এডুকেশনের সাজেশনটা সম্পূর্ণ দেখে নাও এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা শুরু হচ্ছে গ্রুপ সি থেকে। গ্রুপ সি থেকে তোমাদের সিলেবাস শুরু হচ্ছে এবং গ্রুপ সি ইউনিট 1, গ্রুপ সি ইউনিট 1 থেকে 5 নম্বরের যেসব প্রশ্ন করতে হবে দেখে নাও। গ্রুপ সি ইউনিট 1 থেকে বড় প্রশ্ন 5 নম্বরের থাকে, 10 নম্বরের প্রশ্ন এখান থেকে থাকে না। দেখো, প্রথম প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান বলতে কি বোঝো? শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, ধারণা, ধারণা কাকে বলে? ধারণা গঠনের স্তরগুলি বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। আর তোমরা দেখো, আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে বাছাই করে দেব। অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? এর সঙ্গেই আছে গেস্টাল মতবাদটি সংক্ষেপে লেখো। নেক্সট, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য। নেক্সট, শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি হিসাবে পর্যবেক্ষণ বা কেস স্টাডি পদ্ধতির সুবিধা অসুবিধা। এবারে 80 to 90% স্কুলে যেসব প্রশ্নগুলো বাছাই করা হয়, 1 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, 2 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, 3 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং এখানে 6 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং এখানে 8 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো 80 to 90% স্কুলে এই প্রশ্নগুলোই বেছে দেওয়া হয়। তারপরে তোমাদের ইউনিট 2 গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই ইউনিট থেকে তোমাদের আসে 10 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এখানে 10 নম্বরের বড় প্রশ্ন আসে। সেখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই রাখা, কারণ তোমাদের সিলেবাস অনেক বড়, সম্পূর্ণ সিলেবাস এখানে তুলে দেওয়া নেই। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো 80 to 90% স্কুলে পরীক্ষায় আসে, এই ধরনের প্রশ্ন নিয়েই সাজেশন তৈরি। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, কৈশোর কাল বলতে কি বোঝো? কৈশোরের দৈহিক ও মানসিক বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের গুরুত্ব। শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের গুরুত্ব বা মিথস্ক্রিয়া আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশ কাকে বলে? বৃদ্ধি ও বিকাশের পার্থক্য বা সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বাল্যকাল বলতে কি বোঝো? বাল্যকালের বিভিন্ন প্রকার বিকাশগত বৈশিষ্ট্য ও চাহিদাগুলি আলোচনা করো। তারপরে এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম 4টে, এছাড়াও 2টো প্রশ্ন তোমরা দেখে রাখবে, কারণ এখান থেকে 10 নম্বরের বড় প্রশ্ন আসে, খুব একটা রিস্ক নেওয়া ভালো হবে না। এমনিই সাজেশানে এখানে কম প্রশ্ন আছে, তার উপরে আরও কম করতে যেও না। শৈশবকালে সামাজিক ও পাক্ষবিক বিকাশ কিভাবে গড়ে ওঠে আলোচনা করো। পরিণমন কাকে বলে? শিক্ষার সাথে পরিণমনের সম্পর্ক। তবে প্রথম 4টে, আবারও বলছি, প্রথম 4টে প্রশ্ন কোনোভাবেই বাদ দেবে না। প্রথম 4টে প্রশ্নই হচ্ছে তোমাদের জন্য এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে কি আছে? তারপরে গ্রুপ ডি, গ্রুপ ডি ইউনিট 1, গ্রুপ ডি ইউনিট 1-এও তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসে। এখানে 10 নম্বরের প্রশ্ন দেখে নাও, প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা। ঠিক আছে, এখানে তুলনামূলক আলোচনা মানে সাদৃশ্য বৈসাদৃশ্য। এখানে একটা বিষয় বলি তোমাদের, এই প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্য, প্রাচীন ভারতে বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য এবং তাদের মধ্যেই তুলনা, এইটুকু যদি করে যাও এখান থেকে একদম 10 নম্বর পাবে নিশ্চিত। এখান থেকে 10 নম্বরের প্রশ্ন কমন নিশ্চিত। কি বললাম বুঝে নাও আরেকবার, ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্য, বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য এবং দুটোর মধ্যে তুলনা, এই 3টে প্রশ্ন এখান থেকে করবে, একটা 10 নম্বরে লিখে আসবে। ঠিক আছে,
তারপরে দেখো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো, এটাই বলছিলাম আর কি। নালন্দা ও তক্ষশিলা বিদ্যালয়ের গুরুত্ব লেখো। এই নালন্দা আর একটা তক্ষশিলা, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে ইসলামী মধ্যযুগে ইসলামী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, আর এই ব্যবস্থায় মক্তব ও মাদ্রাসার ভূমিকা লেখো। তারপরে মেকলে মন্তব্য বলতে কি বোঝো? মেকলের চুইয়ে পড়া নীতি এবং প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান কিভাবে হয়েছিল তা লেখো। পরের প্রশ্ন, 1854 সালে উডের ডেসপ্যাচ কেন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ম্যাগনা কাটা বলা হয়, এর সুপারিশগুলি লেখো, অর্থাৎ উডের ডেসপ্যাচের সুপারিশ। নেক্সট আছে হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা ও প্রাথমিক শিক্ষা সংক্রান্ত নীতিগুলি আলোচনা করো। তারপরে স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এবারে ইউনিট টু থেকে কি করবে দেখো, ইউনিট টু থেকে আছে 5 নম্বরের প্রশ্ন। এখান থেকে কি করবে, নারী শিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। নারী শিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। দ্বিতীয় প্রশ্ন, ভারতের শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান। আর একটা হচ্ছে নারী শিক্ষা ও সমাজ সচেতনতায় বেগম রোকেয়ার অবদান। এই 3টি প্রশ্নের মধ্যে একটি 5 নম্বরের প্রশ্ন কমন পাবে, কারণ বেশিরভাগ স্কুলেই এই প্রশ্নগুলো দেয়া হবে। তারপরে জনশিক্ষা ও নারী শিক্ষায় সাবিত্রীবাই ফুলের অবদান সংক্ষেপে আলোচনা করো। এই ছিল তোমাদের কমপ্লিট সাজেশন। এগুলো ভালো করে দেখে যাও এবং টেনশন ফ্রি থাকো।